সুপ্রিয় দর্শক, আসসালামু আলাইকুম। উপদেষ্টা পরিষদ নিয়ে একটা বড়সড় ব্রেকিং নিউজ পাওয়া গেছে। এই উপদেষ্টা পরিষদ থেকে গণ অভ্যুত্থানের নেতৃত্ব দিয়ে উপদেষ্টা পরিষদে যাওয়া আসিফ মাহমুদ সজীব ভুঁইয়া এই পরিষদ থেকে পদত্যাগ করছেন। নির্বাচনের তফসিল ঘোষণার আগেই তিনি এই উপদেষ্টা পরিষদ থেকে চলে যাবেন। তবে কেন যাচ্ছেন সেটা নিয়ে কথা বলবো, এবং শুধু তিনি নয়, মাহফুজ আলমও পদত্যাগ করতে পারেন। এই ছাড়া আর কোনো উপদেষ্টা যদি রাজনীতির সঙ্গে যুক্ত হতে চান কিংবা নির্বাচন করতে চান, তারাও পদত্যাগ করতে পারেন। তবে তারা কারা সেটা এখনো স্পষ্ট নয়। আসিফ মাহমুদ সজীব ভুঁইয়ার বিষয়টি আপাতত কনফার্ম, এবং মাহফুজ আলমও যে তার সঙ্গে যাচ্ছেন সেটাও মোটামুটি, সজীব ভুঁইয়ার মতো এতটা কনফার্ম না, তবে মোটামুটি কনফার্ম। আমরা জানি সাংবাদিক খালেদ মহিউদ্দিন যেখানে টক শো করেন, ঠিকানায় খালেদ মহিউদ্দিন, সেখানে এই টক শোতে গিয়েছিলেন আসিফ মাহমুদ সজীব ভুঁইয়া। সেই টক শোতে তাকে এই সরকারে থাকার বিষয়ে প্রশ্ন করা হলে তিনি এরকম উত্তর দেন। তো তাকে জিজ্ঞাসা করা হয়েছিল যে অনেকেই বলছেন যে আপনি আরো কিছুদিন এই সরকারে থাকতে চান, সরকারি গাড়িতে চড়তে চান, পাশাপাশি সরকারি যে সুযোগ সুবিধা সেগুলো নিতে চান, এবং কেউ কেউ বলছেন আপনি রাজনীতিও করতে চান, নির্বাচন করতে চান। এই বিষয়ে তিনি সুস্পষ্ট জবাব দিয়েছেন, তিনি নির্বাচনকালীন সরকারে থাকছেন না। অর্থাৎ এই যে অন্তর্বর্তীকালীন সরকার, এই যে উপদেষ্টা সরকার ডক্টর মোহাম্মদ ইউনূসের নেতৃত্বে গত বছরের 8 আগস্ট যেটা গঠিত হয়েছে শেখ হাসিনার পতনের পর, এই সরকারটিকে তিনি নির্বাচনকালীন সরকার বলছেন না। অর্থাৎ যেদিন থেকে তফসিল ঘোষণা করা হবে ওই দিন থেকে এই সরকারকে তিনি নির্বাচনকালীন সরকার বলছেন। অর্থাৎ তিনি তফসিল ঘোষণা করার পর আর উপদেষ্টা পরিষদে থাকছেন না, তার আগেই তিনি উপদেষ্টা পরিষদ থেকে বের হয়ে যাবেন। এখন প্রশ্ন করা হইল এরপরে তাকে যে আপনি কি রাজনীতিতে যুক্ত হবেন কিনা। এটা নিয়ে আমি ডিটেইল আসবো, আগে তার একটু বক্তব্যটা শুনি। তিনি কি বলেছেন? তিনি বলছেন, আমি আগেও বলেছি রাজনীতিতে জড়িত কারো এই সরকারে থাকা উচিত না। খুব ইন্টারেস্টিং। যদিও এরকমই কয়েকজনই আছেন। তা আমি জানি রাজনীতিতে যুক্ত আসিফ মাহমুদ সজীব ভুঁইয়া এবং মাহফুজ আলম, এই দুজন রয়েছেন। তো এতদিন ধরে বিএনপি যে অভিযোগটা তুলে আসছিল এই দুজন নিরপেক্ষ নন, এই দুজন হচ্ছে এনসিপির লোক, সেটা কেউ পাত্তা দেয়নি। এখন তিনি বলছেন যে রাজনীতিতে জড়িত কেউ এই সরকারে থাকা উচিত না। আচ্ছা, এসব নিয়ে আরো ডিটেলসে আসবো, একটু বলি। নির্বাচনকালীন সরকারে শুধু নির্বাচন করব কি করব না সেটার জন্য না, যদি আমি নির্বাচন নাও করি আমার নির্বাচনকালীন সরকারে থাকা উচিত না, এটা নিয়ে কনসার্ন আছে। তার মানে নির্বাচনকালীন সরকারে থাকা উচিত না, কিন্তু অন্তর্বর্তীকালীন সরকারে থাকা উচিত, এরকম একটা প্রশ্ন তার কথার মধ্য দিয়ে উঠে যাচ্ছে। গণতান্ত্রিক রূপান্তরের জন্য নির্বাচনের রাজনীতিতে যুক্ত আছেন বা হবেন এমন কারো নির্বাচনকালীন সরকারে থাকা উচিত না, তফসিলের আগেই সরে যাওয়া উচিত। আমি, মাহফুজ আলম, যদি আরো কেউ থেকে থাকেন, সবারই এই সরকারে থাকা উচিত না তফসিলের আগে, তফসিলের পরে আর কি। প্রধান উপদেষ্টা বলেছেন বেস্ট একটা ইলেকশন দেবেন, সেখানে যেন কোনো প্রশ্ন কিংবা কনফ্লিক্ট অফ ইন্টারেস্ট না থাকে, সেটা আমিও নিজের জায়গা থেকে কনসার্ন। তারপরে তাকে যখন ফিরতি প্রশ্ন করা হয় তখন তিনি বলছেন যে তিনিও তো একজন রাজনীতিবিদ, যে 2018 সাল থেকে তিনি রাজনীতির সঙ্গে যুক্ত, অর্থাৎ তিনি একজন রাজনৈতিক ব্যক্তি। যে রাজনীতিটা কাদের সঙ্গে করেছেন? যারা এই এনসিপি গঠন করেছে বা এর আশপাশে যারা বৈষম্য বিরোধী ছাত্র আন্দোলন, বাকছাস, অন্যান্য যারা রয়েছেন, কিংবা গণ অধিকার পরিষদ, তারপরে এদের সঙ্গে মিলে তিনি রাজনীতিটা করতেন। অর্থাৎ তিনি, এই প্রশ্নটা যে বিএনপি এতদিন করছিল যে এই আসিফ মাহমুদ সজীব ভুঁইয়া এবং মাহফুজ আলম এই এই এদেরই রিপ্রেজেন্টেটিভ, এই অংশটার রিপ্রেজেন্টেটিভ, এবং তাদের নিরপেক্ষতা নিয়ে প্রশ্ন রয়েছে। সেই জায়গায় মূল কথা সেটা না, তিনি সরে যাবেন বলেছেন, সেটা হচ্ছে আসল কথা। রাজনৈতিক নেতারা নানান কথাবার্তা বলেন, এখন তিনি সরে যাওয়ার কারণটা কি? তিনি যদি নির্বাচন না করতেন, তিনি এই সরকারে একেবারে সর্বশেষ দিন পর্যন্ত তিনি সরকারে থাকতেন, এটা আমি মনে করি। এছাড়া তিনি সরে যাওয়ার ব্যক্তি নন। কিন্তু তিনি সরে যাচ্ছেন শুধুমাত্র নির্বাচন করবেন বলে। যদিও তাকে খালেদ মহিউদ্দিন পাল্টা প্রশ্ন করেছিলেন আপনি কি কোনো দলের সঙ্গে যুক্ত হবেন কিনা, তিনি সেই বিষয়ে স্পষ্ট করেননি। তবে তিনি এই সরে যাচ্ছেন এবং নির্বাচন করছেন, এটা মোটামুটি আমি আপনাদেরকে এনশিওর করতেছি। তিনি নির্বাচন করবেন, না করলে এই ব্যক্তি এই সরকার থেকে সরতই না কোনোভাবে। এখন প্রশ্ন হলো তিনি কার সঙ্গে নির্বাচন করবেন। এখানেই একটা দ্বিধাদ্বন্দ্ব কিংবা নানান ধরনের প্রশ্ন এখানে তৈরি হয়। যদিও তার এলাকা হইল মুরাদনগরে বিএনপির যে নেতা রয়েছেন কায়কোবাদ, তার পুরো নামটা হচ্ছে কাজী শাহ মোফাজ্জল হোসেন কায়কোবাদ। এই লোকটা এরশাদের এই ক্যাবিনেট, এরশাদের
সংসদে ছিলেন, তখন ২ বার এমপি নির্বাচিত হয়েছেন। তারপরে ১৯৯৬ সনে সম্ভবত একবার স্বতন্ত্র প্রার্থী হিসাবে এমপি নির্বাচিত হয়েছেন। সেটা আ স্বতন্ত্র না, সম্ভবত হচ্ছেন লাঙ্গল প্রতীকে। তারপরে তিনি ধানের শীষে ২০০১ এবং ২০০৮ সনে এমপি নির্বাচিত হয়েছেন। আসিফ মাহমুদ সজীব ভুঁইয়ার নির্বাচনী এলাকা হচ্ছে কুমিল্লা ৩ এবং মুরাদনগর। তিনি বলছেন যে তিনি ওই এলাকা থেকে নির্বাচন করবেন না, তিনি জাতীয় পর্যায় থেকে নির্বাচন করবেন। অর্থাৎ তিনি ঢাকা থেকে নির্বাচন করবেন। এখন প্রশ্ন হইল, আসিফ মাহমুদ সজীব ভুঁইয়া যে বলছেন তিনি সরে যাবেন, কবে সরে যাবেন? অলরেডি তিনি ১ বছরের বেশি সময় তিনি ক্ষমতায় রয়েছেন। এখন নির্বাচনের বাকি যদি ফেব্রুয়ারিতে আমরা নির্বাচন যে ঘোষণা আপাতত, সেই ঘোষণা অনুযায়ী যদি ধরে নিই, নির্বাচনের বাকি কিন্তু আর বেশি দিন নাই। সেপ্টেম্বর, অক্টোবর, নভেম্বর, ডিসেম্বর, ৪ মাস, ৬ মাসের মতো আর সময় আছে। এই ৬ মাসের সময়ের মধ্যে আপনার শেষ ২ মাস হচ্ছে তফসিলের পর, মানে নির্বাচন কমিশন তফসিলের জন্য সময় নেবে ২ মাস। সেই বাকি ৪ মাস হচ্ছে আসিফ মাহমুদ সজীব ভুঁইয়ার হাতে রয়েছে। এখন এই ৪ মাস আসিফ মাহমুদ সজীব ভুঁইয়া আসলে কি করতে চান এবং তিনি কবে ক্ষমতা ছাড়তে চান বা কিংবা পদত্যাগ করতে চান, এটা একটা বড় প্রশ্ন। তিনি হয়তো আগামীকালও পদত্যাগ করতে পারেন, কিংবা তফসিল যদি ৫ ডিসেম্বর যদি ঘোষণা করা হয়, আমি একটা অনুমান করলাম, ধরুন তফসিল ৪ ডিসেম্বর বা ৫ ডিসেম্বর বা ডিসেম্বরের প্রথম সপ্তাহে তফসিল ঘোষণা করা হইলো, তো তিনি নভেম্বরের ধরেন ২৯-৩০ তারিখে তিনি পদত্যাগ করলো, অর্থাৎ তিনি আরো এই বাকি যে কয় মাস আছে তিনি এই ৩ মাস ৩.৫ মাস তিনি ক্ষমতায় থাকতে চান। তো সেই জায়গা থেকে এই ৩ মাস ৩.৫ মাস থেকে তিনি কি করবেন, কিংবা তিনি যেহেতু ঘোষণা দিয়ে দিয়েছেন তিনি সরে যাবেন, অর্থাৎ তিনি এই ঘোষণার মধ্য দিয়ে এটাও স্পষ্ট যে তিনি রাজনীতিতে যুক্ত হচ্ছেন, এবং তিনি তার কথার মধ্যে এটা রয়েছে নির্বাচন করবেন কিনা শুধু এটা স্পষ্ট নয়। তো তিনি যদি আর একদিনও ক্ষমতায় থাকতে চান, সেদিন থেকেই বোঝা যাবে যে এই লোকটি তার নির্বাচনের জয়ের জন্যই কোনো মেকানিজম করবেন এই ক্ষমতায় থেকে। এখন প্রশ্ন হইল, গত ১ বছর যে তিনি ক্ষমতায় ছিলেন, এখানে কি তিনি তার নির্বাচন যদি করে থাকেন সেটার জন্য কোনো মেকানিজম করেছেন কিনা, কিংবা তিনি যেই দলে যোগ দেবেন, যাদের সঙ্গে রাজনীতি করবেন, তাদের জন্য কোনো মেকানিজম করবেন কিনা। ধরলাম তিনি বিএনপিতে যোগ দিবেন, আমি একেবারে আউট অফ কনটেক্সট একটা আলোচনা করি, তো বিএনপির জন্য কি তিনি কোনো মেকানিজম তৈরি করে রাখছেন কিনা, যাতে বিএনপি বা তিনি যে আসনে বিএনপির হয়ে কিংবা ধানের শীষে তিনি যে আসনে নির্বাচন করবেন সেই আসনে পাশ করার জন্য তিনি কোনো মেকানিজম করে রেখেছেন কিনা, কিংবা ধরেন তিনি এনসিপিতে নির্বাচন করবেন, এনসিপির নেতাদের জন্য তিনি আলাদা কোনো সুযোগ সুবিধা তৈরি করে রেখেছেন কিনা, এইসব প্রশ্ন কিন্তু করাই যেতে পারে। আপনারা জানেন সর্বশেষ ইশরাক হোসেনের সঙ্গে তার একটা দ্বন্দ্ব তৈরি হয়। দ্বন্দ্বটা কি নিয়ে? দ্বন্দ্বটা হইল, ইশরাক হোসেন মেয়র হইতে চাইছেন, ওই আগের যে ইলেকশন, সেই ইলেকশনের থ্রুতে অল্প কয়দিন মেয়াদ ছিল, ইশরাক হোসেন চাইছিলেন ওই কয়দিন মেয়র হওয়ার জন্য। আসিফ মাহমুদ সজীব ভুঁইয়ার বাধার মুখে সেটা সম্ভব হয়নি। যদিও এই খালিদ মহিউদ্দিনের ইন্টারভিউতে আসিফ মাহমুদ সজীব ভুঁইয়া বলছেন যে এটা উপদেষ্টা পরিষদের সিদ্ধান্ত, কিন্তু বিএনপির পক্ষ থেকে কিংবা অন্যান্যদের পক্ষ থেকে বলা হচ্ছিল আসিফ মাহমুদ সজীব ভুঁইয়া এককভাবে চাননি বলে হয় নাই। তো ঢাকার ২ সিটিতে আসিফ মাহমুদ সজীব ভুঁইয়া কিংবা এই অন্তর্বর্তীকালীন সরকার প্রশাসক বসিয়েছেন। এই প্রশাসক কিংবা সারা দেশের নির্বাচনের জন্য খুবই গুরুত্বপূর্ণ একটা মন্ত্রণালয় হইল স্থানীয় সরকার মন্ত্রণালয়। সেই মন্ত্রণালয়ের দায়িত্বটাই পালন করছেন আসিফ মাহমুদ সজীব ভুঁইয়া। তিনি কি এমন কিছু করে রেখেছেন যাতে তার দল কিংবা তিনি যেখান থেকে নির্বাচন করবেন সেখানে তিনি একটা সুবিধা পাবেন? এই প্রশ্ন কিন্তু তোলাই যেতে পারে। এবং তিনি যেহেতু সিদ্ধান্ত নিয়েছেন তিনি এই রাজনীতির সঙ্গে যুক্ত হবেন, তিনি আর উপদেষ্টা পরিষদে থাকবেন না, তার কি আর একদিনও থাকার কোনো এই বৈধতা তিনি রাখছেন? তিনি বলছেন তিনি কি উদ্দেশ্যে উপদেষ্টা পরিষদে এসেছেন। তিনি মূলত জুলাই স্পিরিটের যে বাস্তবায়ন এবং যে এতগুলো মানুষ আহত এবং শহীদ হয়েছেন তাদের যে আকাঙ্ক্ষা সেটা বাস্তবায়নের জন্য। তো মোটামুটি জুলাই চার্টারটা হয়ে গেলে সেই আকাঙ্ক্ষা মোটামুটি বাস্তবায়ন হয়ে গেছে। জুলাই ঘোষণাপত্র হয়ে যাচ্ছে, সংস্কারের বিষয়ে মোটামুটি ওই জুলাই চার্টার হয়ে যাচ্ছে। আর রইল হচ্ছে বিচার। বিচার তো একটা মানে এটাতে আমি এক ধরনের ন্যাচারাল জিনিস ধরি, যে কোন সময় কে হচ্ছে আপিল কইরা বসে, কোন সময় কে কি কইরা বসে ঠিক নাই। এটা আসলে এই সরকার কিংবা ইভেন যিনি রায় দিবেন তিনিও জানেন না আসলে কবে হবে, এই ঘটনাটা কবে ঘটবে, মানে এই বিচারটা কাজটা কবে সম্পন্ন হবে তিনি নিজেও জানেন না। এটা একবার চরম বাস্তব কথা বিচারের ক্ষেত্রে। সেই জায়গায় আসিফ মাহমুদ সজীব ভুঁইয়ার কি আর কোনো থাকার কোনো বৈধতা আছে কিনা, যেহেতু তিনি রাজনীতির সঙ্গে যুক্ত হবেন? এবং এতদিন ক্ষমতায় থেকে একটা সরকারকে যখন আপনি নিরপেক্ষ বলছেন, একটা সরকার যখন অরাজনৈতিকভাবে আপনি তৈরি করেছেন, কোনো রাজনৈতিক নেতা রাখেননি, এখন সেখানকার একজন নেতা বলছেন আমি ২০১৮ সন থেকে রাজনীতি করি এবং আমি একজন রাজনীতিবিদ এবং হচ্ছে আমি রাজনীতির সঙ্গে যুক্ত হব, এবং এই উপদেষ্টা পরিষদে আরো কয়েকজন আছেন যারা এই রাজনীতি নিয়ে যাদের এক ধরনের ডিজায়ার রয়েছে, যারা রাজনীতির সঙ্গে যুক্ত হইতে পারেন,
তাহলে কি এই সরকারকে কি আর কোনোভাবে নিরপেক্ষ সরকার বলা যাবে? একেবারেই না। এখন আসিফ মাহমুদ সজীব ভুঁইয়া পদত্যাগ করছেন, সরে যাচ্ছেন, এটা একেবারেই আম সত্য কথা এবং তিনি নিজেই এটা স্বীকার করেছেন এবং তিনি যেহেতু বলেছেন এটা হচ্ছে কনফার্ম, তার হাতে ৩.৫ মাস সময় আছে। এবং তিনি এই ৩.৫ মাসের মধ্যে যদি ১ মাসও ক্ষমতায় থাকেন, ধরে নিবেন তিনি তার নির্বাচনের জয়লাভের জন্য কিংবা তিনি যে রাজনৈতিক দলের সঙ্গে যুক্ত হবেন, তাদের জয়লাভের জন্য যেইটুকু মেকানিজম করা দরকার তিনি সেটুকু করবেন। এই সন্দেহ আপনি করতে পারেন। আর সঙ্গে মাহফুজ আলম পদত্যাগ করছেন। এটা মোটামুটি আসিফ মাহমুদ সজীব ভুঁইয়ার বক্তব্যে কিছুটা অস্পষ্ট হইলেও আপনি 50-50 ধরতে পারেন। মাহফুজ আলমকেও তিনি তার টাইপের লোকই বলেছেন এবং তিনিও দীর্ঘদিন ধরে রাজনীতি করেন এবং তিনিও হয়তো আবার রাজনীতির সঙ্গে যুক্ত হবেন। তিনি তার টাইপেরই লোক হিসেবে উল্লেখ করেছেন। সেই কারণে আমি বলছি যে আসিফ মাহমুদ সজীব ভুঁইয়ারটা একেবারেই কনফার্ম, মাহফুজ আলমেরটা হাফ কনফার্ম। তিনি আরো বলেছেন এই উপদেষ্টা পরিষদে অন্য আরো কেউ যদি থেকে থাকে তারাও পদত্যাগ করা উচিত। তারা কারা আমি জানি না। এই উপদেষ্টা পরিষদে আর রাজনৈতিকভাবে রাজনীতি করবেন বা ভবিষ্যতে রাজনীতির সঙ্গে যুক্ত হবেন এরকম কেউ আর আছে কিনা সেটা নিয়ে আমার সন্দেহ রয়েছে। আমার আপাতত জানা মতে কেউ নাই। সুপ্রিয় দর্শক, এখন এই পর্যন্তই।